দর্শক আইটিএন নিউজের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। ক্যাম্পের পরিস্থিতির কথা আপনারা সবাই জানেন। আজকে আব্দুল হালিম গ্রুপের আব্দুল হালিম যাকে গুলি করে হত্যা করেছে সেটি আপনারা দেখতে পেয়েছেন এবং ইতিমধ্যে সবাই জানে, ক্যাম্পের প্রত্যেকটা বসবাসকারী ক্যাম্পবাসীরাও জানে যে আব্দুল হালিম গ্রুপের প্রধান আব্দুল হালিম মারা গেছে বা গুলিতে মারা গেছে। হ্যাঁ, আসলে আমরা দেখেছি বিগত 2 বছরে ক্যাম্পের পরিস্থিতি খুব একেবারে নর্মাল ছিল। বলতে গেলে আধিপত্য বিস্তারটা বিগত 2টি বছর আমরা দেখি নাই, যে কোনোভাবে আধিপত্য বিস্তার একেবারে চলে গেছিল। হঠাৎ করে আবারও আধিপত্য বিস্তার তৈরি হচ্ছে। এটা কিন্তু মাদক দিয়ে, যে মাদক মিয়ানমার থেকে অসংখ্য মাদক বাংলাদেশে আসতেছে, সেই মাদকের সাথে জড়িয়ে গেছে রোহিঙ্গা যুবকরা। অনেক রোহিঙ্গা যুবক মাদক অর্থাৎ ইয়াবার সাথে জড়ানোর কারণে তারা আধিপত্য বিস্তারের মধ্যে বা মাদকের সংশ্লিষ্টতা থাকে। মূলত আজকে যাকে হত্যা করা হয়েছে সে আব্দুল হালিম গ্রুপের প্রধান আব্দুল হালিম এর একাধিক নিউজ আমরা সে জীবিত থাকতে আমরা দেখেছি। তবে আব্দুল হালিম গ্রুপের অন্যান্য সদস্যরা যদিও বা বিভিন্ন ক্যাম্পে তেমনটা বিস্তার করতে পারেনি, আমরা সেটাও খবর নিয়েছি। তবে আব্দুল হালিম গ্রুপের প্রধান আব্দুল হালিমের স্বজনরা ক্যামেরার সামনে বলতে না চাইলেও তারা যেটি জানিয়েছে, মূলত তাদের সন্দেহর তীরটা হচ্ছে আরএসওর দিকে, অর্থাৎ রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশন আরএসওর দিকে মূলত তাদের সন্দেহের তীর। কারণ বিগত সময়ে আরএসও তাকে টার্গেট করেছিল। একসময় এই আব্দুল হালিম গ্রুপের প্রধান আব্দুল হালিম, আমরা বিগত বিভিন্ন তথ্য মতে সে একসময় আরসাতে ছিল, রোহিঙ্গা স্যালভেশন আর্মি আরসার সদস্য ছিল। সে আরসার সদস্য থেকে চলে আসে এআরএ অর্থাৎ আরাকান আর্মি নামে, আরাকান রোহিঙ্গা আর্মি নামের একটি সংগঠন আছে, যেটি অনেকে নবী হোসেন বাহিনীর সংগঠন বলে। সেটাতে চলে আসছিল, কিন্তু সেটাও সে নেই। সে এআরএ থেকে বের হয়ে সে নিজেই একটা গ্রুপ করেছে। সেই তার গ্রুপের নাম হচ্ছে আব্দুল হালিম গ্রুপ এআরএ আরাকান রোহিঙ্গা আর্মি নামের একটা রোহিঙ্গাদের সংগঠন আছে, আর এআরইউ একটি সংগঠন আছে। মূলত এই আব্দুল হালিম হচ্ছে এআরইউর নেতা। মূলত সে একসময় যদি আরসাতে থাকলেও সেখান থেকে চলে আসছে, এআরএতে থাকলেও সেখান থেকে চলে আসছে, কিন্তু পরবর্তীতে সে নিজে আব্দুল হালিম গ্রুপ নামে সবাই তাকে চিনে। যতটুকু আমরা ক্যাম্প থেকে তথ্য নিয়েছি, বেশিরভাগই ক্যাম্পবাসীদের সন্দেহের তীর হচ্ছে আরএসওর দিকে, রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশন আরএসওর দিকে তীর। আর ইতিমধ্যে আমরা জানতে পেরেছি বিগত সময়ে মিয়ানমার বাংলাদেশ সীমান্তের বিভিন্ন জায়গায় কিন্তু আরএসওর সদস্যরা ইয়াবা কারবার শুরু করেছে এবং দ্বীপ কিন্তু তাদের দখলে। যেটা নাফ নদীর কিছু কিছু দ্বীপে আমাদেরকে যেভাবে ক্যাম্পবাসীরা তথ্য দিয়েছে, দ্বীপে অনেক রোহিঙ্গা মিয়ানমারের নিপীড়ন নির্যাতন থেকে বাঁচতে বাংলাদেশে পালিয়ে আসার সময় আরএসও তাদেরকে ধরে ফেলে। তখন তাদের সোনা গয়না যা কিছু থাকে সব কিছু কেড়ে নেয়, আত্মসাৎ করে নেয়। তারপরে সুন্দরী মেয়ে পেলে তাদেরকে ধর্ষণ করে। এরকম অনেক অভিযোগ কিন্তু ক্যাম্পবাসীরা আমাদেরকে স্পেসিফিক দিয়েছে। অনেকের বক্তব্য আমাদের বিভিন্ন মিডিয়ায় এসেছে বা আমাদের কাছে অনেক বক্তব্য কিন্তু কালেক্ট আছে, যেগুলো হচ্ছে আরএসওর সদস্যরা অধিকাংশ রোহিঙ্গার সুন্দরী নারী যখন নাফ নদী পেরিয়ে বাংলাদেশে প্রবেশ করে, তখন তাদেরকে তারা ধরে নাফ নদীর মাঝখানে একটা দ্বীপে নিয়ে যায়, অর্থাৎ মিয়ানমারের অধীনে একটি দ্বীপে নিয়ে যায়। সেখানে তাদের সোনা গয়না সব কিছু তারা কেড়ে নেয়। মূলত মাদকের সাথে জড়িয়ে আছে রোহিঙ্গাদের বিভিন্ন যুবকরা। সেই যুবকরা আবার কেউ আরাকান আর্মির এজেন্ডা বাস্তবায়ন করে, আবার কেউ আছে তারা কিন্তু মিয়ানমার সরকারের এজেন্ডা বাস্তবায়ন করে। রোহিঙ্গা আসার 9 বছর হলেও কোনো রোহিঙ্গাকে ফিরিয়ে নেওয়ার কোনো কথা নেই। রোহিঙ্গাদেরকে ফিরিয়ে নেবে সেই কোনো আশ্বাস ও আলু আমরা দেখতে পাচ্ছি না। মিয়ানমার বারবার ফিরিয়ে নেওয়ার কথা বললেও নানান নাটক এবং তালবাহানার মধ্য দিয়ে 9 বছর পেরিয়ে গেছে, কিন্তু কোনো রোহিঙ্গাকে এখনও ফিরিয়ে নেয়নি। আর এদিকে রোহিঙ্গা যুবকরা জড়িয়ে গেছে মাদকের সাথে, রোহিঙ্গা যুবকরা জড়িয়ে গেছে নানান অপরাধের সাথে। এতেই যেমনটা মিয়ানমার খুশি, অন্যদিকে আরাকান আর্মি নামের যে বিদ্রোহী সন্ত্রাসী সংগঠনটা বর্তমানে রোহিঙ্গাদের ঘর বাড়ি দখলে নিয়েছে, ওইখানে তারা খুশি। কারণ আরাকান আর্মিদের একটি লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে তারা রাখাইন স্টেট গঠন করবে। মূলত রোহিঙ্গাদেরকে তাড়াতে পারলেই তারা সবচেয়ে বেশি খুশি হয়। তাহলে রোহিঙ্গা দ্বন্দ্ব বাঁচলে ফায়দা বা লাভ
বেশিরভাগই হয় মিয়ানমার, খুশি হয় মিয়ানমার। অনেকে আমরা দেখতে পাই যেমনটা আরাকান আর্মি, অন্যদিকে মিয়ানমার যখন রোহিঙ্গা যুবকদেরকে মাদকের সাথে জড়িয়ে তাদেরকে মাদকের ব্যবসা করাচ্ছে, আর রোহিঙ্গাই মরতেছে। এই মাদক খেয়ে মরতেছে রোহিঙ্গা, গুলাগুলিতে মরতেছে রোহিঙ্গা, মারতেছে রোহিঙ্গা। এখানে পুরোপুরি কিন্তু লাভের বারটা যাচ্ছে বা মিয়ানমারের দিকে, আর এদিকে মাদকের সাথে জড়িয়ে ধ্বংস হচ্ছে রোহিঙ্গা জনগোষ্ঠী। এগুলো বারবার রোহিঙ্গা জনগোষ্ঠী বুঝে না আসার কারণে বারবার কিন্তু এভাবে গোলাগুলি হচ্ছে। আমরা বিগত 2 বছরের কথা বলবো, কিন্তু বিগত 2 বছরে আধিপত্য বিস্তার মোটেও ছিল না। পারিবারিক দ্বন্দ্বগুলো আমরা দেখেছি, কিন্তু হঠাৎ করে আজকে আবারও রক্তপাত শুরু হলো, আবারও গুলি শুরু হলো, আবারও গুলি করলো। এই গুলি কে করলো? আবারও ক্যাম্পে অস্থিতিশীল পরিবেশ কে আনলো? এই সন্ত্রাসীগুলোকে আইনের আওতায় আনা খুবই জরুরি। কেন আমরা আছি অনিরাপদভাবে ক্যাম্পের আশেপাশে যে বাঙালিরা বসবাস করে, বিশেষ করে বাংলাদেশিরা বসবাস করে, তারা কিন্তু শঙ্কায় রয়েছে, বইয়ের মধ্যে রয়েছে। কারণ কোন সময় কি হচ্ছে আমরা দেখতেছি। আবারও গোলাগুলি শুরু হয়েছে, তাহলে ক্যাম্পের পরিবেশ কি আবারও অস্থিতিশীল হবে? কারা এই অস্থিতিশীলতার দায় এবং কারা করতেছে সেগুলা বের করার দায়িত্ব কিন্তু সরকারের। তার ধন্যবাদ জানিয়ে আমরা পরবর্তী আব্দুল হালিম গ্রুপের প্রধান আব্দুল হালিমকে কে মারছে এবং আরও স্পষ্ট যে বার্তাগুলো আমরা পাবো সবগুলো আপনাদের সামনে তুলে ধরবো। ধন্যবাদ। আপনার সাথে কে কে ছিল? আমার সাথে ছিল আব্দুল হালিম, মাহাদুল্লাহ। কে মারছে আপনি চিনছেন? না, আমি চিনি না। হ্যাঁ, চিনি না, একদমও চিনেন নাই? ওদেরকে কোনোদিন ক্যাম্পে দেখছেন? যারা মারছে তাদেরকে কি ক্যাম্পে দেখছেন কোনোদিন? না, আমি তো ফোন মারছে তো দেখি না। আপনি তো একজন মোটর সাইকেল চালক, আপনি তো দেখার কথা, দেখেন না কেন? না, আমি তারা কি অঙ্গি ভঙ্গি নিয়ে আসছে? লাস্টামাদের বাড়ি দেখিরি বাড়ি দেখিরি হেতে মাঝে না ফোনে মাঝে তারা কি আপনাকে দাঁড় করিয়ে মারছে নাকি এমনি চালক? গাড়ি চলা যা আমাদের আগত তো আমার মারছে, আমার মারি আরে গাড়ি আগে মেরে গাড়ি ফেলে দিছে? গাড়ি ফেলা আমার ফেলা দিছে আগে, আর ফেলা গাড়ি আমি ফেলা দিছি, গাড়ি ফেলা দিয়ে দৌড় মারছে। হালিমকে কিভাবে মারছে? হালিম মাদুর তো আসছিল, আমি আর হালিম ফিস্তা ফিরি চাই না, আমি জিজ্ঞা বারিকা দৌড় দিছি। মানে তোমার গাড়ি যখন ফায়ার পড়ছে তুমি দৌড় দিছো? দৌড় দিছি। আর পিছু তো একটা গুলান মারছে আমার ফিট এই তলা তো হচ্ছিল, এক্ষিনি এগুলি হচ্ছিল, হামদা মারছিল।